আমি অনেকগুলো টাকা পাই, অনেক টাকা পাই, অনেক অনেক 3 মাসের একজনের মাইনে মানে সেটা অনেক টাকা হয়। এবং যে সময় টাকাটা আমার মার গেছিল তখন আমার পেটে আমার সন্তান, তখন আমার মা শুধু একটাই কথা বলে, পয়সা না বাচ্চা। আমাকে অবশ্যই আমার কাছে বাচ্চা, মানে আমি সব থেকে বড় কথা, ওরা ইনপাতে চিঠি পাঠিয়ে আমাকে ব্ল্যাক লিস্টেড করতে চেয়েছিল। উইমেন কমিশনের হেড হয়ে অন্তত একটা মহিলা 3 মাসের টাকা মারতে পারে, তাকে আমি মানুষ বলেই মনে করি না। এবং রান্নাঘরে যেদিন আমি নববর্ষের এপিসোড করছি, করতে করতে মাঝ এপিসোডে আমার মা মারা যায়। আমার মা আমাকে খুব প্র্যাকটিক্যাল হতে শিখিয়ে দিয়ে গেছে। এবং বাবিনের চলে যাওয়াটা আমি বলতে পারিস ওই যে ঘাটা ছিল, ঘাটা আরো রক্তাক্ত হলো। এখন ওর জাস্টিসের জন্য সবাই হাঁটছে। জাস্টিস কি সত্যিই পাওয়া যায়? আমি তোকে প্রশ্ন করছি, জাস্টিস পাওয়া যায়? নববর্ষ মানেই বাঙালি যে খুশিটাতে থাকে সেটা আরো বোধহয় দ্বিগুণ হয়ে যায়, কারণ এই নববর্ষ জুড়েই অনেকের অনেক প্ল্যানিং থাকে, অনেক নতুন আশারও থাকে। তবে এই নববর্ষে আমার সঙ্গে আজকে কনি দিয়েছে একেবারে লাল সাদায়, তাই তো? নববর্ষ মানে এটা ভীষণ স্পেশাল। তো আজকে আমরা এখানে কি বিশেষ উদ্যোগে আছি সেটা আগে একটু শুনি। আমি আর আমার খুব কাছের বান্ধবী জ্যোতি খেতান, যিনি একজন ডিজাইনার, আমরা নববর্ষের জন্য একটি ছোট্ট অনুষ্ঠান, মানে ইভেন্ট বা বলতে পারো পার্টি রেখেছি। আমাদের কাছের বন্ধুরা যারা 25-30 জন মানুষ এখানে আসছেন, তারা নববর্ষের যে এই যে মুহূর্তটা, এটা তো আমরা আজকাল বাঙালি হয়েও এটাকে ভুলতে বসেছি বলবো না, কিন্তু একটু অন্যরকম ভাবে আনন্দ উপভোগ করি আজকাল আমরা। তুমি দেখতে পাচ্ছ যে শাড়িটাও আমি পরে আছি, রেড এন্ড হোয়াইট, কিন্তু ভীষণ এখনকার মানুষদের, এখনকার জেনারেশনের একেবারে প্রপার যদি ভাবো সেই ধরনের শাড়ি পরেছি। এবং আমার যারা গেস্টও আছে সবাই মেয়ে। এবং এই পয়লা বৈশাখ মানে আমাদের বাঙালিদের কাছে কিন্তু এখনো নতুন বছরের একদম খুশি। মানে দেখ, এখন হয়তো নতুন জামা কাপড়টা হয় না, বা সেই ছোটবেলার মতো হালখাতা করা সেগুলো নেই, কিন্তু অন্য রকম ভাবে আমরা নববর্ষকে উপভোগ করতে শিখে গেছি এবং শিখছিও। তাই বলতে পারিস এক নতুন ধরনের আহ্বান জানিয়ে, নতুন ধরনের উপভোগ গ্রহণ করে, এবং নতুন ভাবে আহ্বান জানানো নতুন বছরকে। এবং কোথাও গিয়ে মনে হয় এই একটা বছর, আবার যে একটা বছর আসছে, নতুন ভাবে ভালো করে কাটুক, সবাই ভালো থাকতে পারি আশা করছি। এই নববর্ষটাকে একটু মন কেমন এরকম? দেখ, আমার আগের নববর্ষ থেকেই মন কেমন, কারণ আমি আগের নববর্ষের ঠিক আগে মাকে হারিয়েছিলাম। এবং রান্নাঘরে যেদিন আমি নববর্ষের এপিসোড করছি, করতে করতে মাঝ এপিসোডে আমার মা মারা যায়। আমার মা আমাকে খুব প্র্যাকটিক্যাল হতে শিখিয়ে দিয়ে গেছে। এবং আমার মনে আছে ফেসবুকে কেউ একজন লিখে পাঠিয়েছিল যে আপনি বোধহয় ভুলে গেছেন আপনার মা মারা গেছে। আমি কিন্তু কাজ করা বন্ধ করিনি, কারণ আমার মা আমাকে একটা কথাই শিখিয়েছে, অনেক কষ্ট করে নিজের জায়গাটা তৈরি করেছি এবং সেই জায়গাটা ছেড়ে দেওয়া যাবে না। আমি আমার মায়ের 3 দিন মৃত্যুর পর থেকে কাজ করেছি, এবং প্রত্যেকটি জায়গায়, কিন্তু মা মৃত্যুটা আমি অনুভব করা শুরু করি 6 মাস বাদ থেকে, যে মা নেই আমার জীবনে। আর অরুণোদয় বাবিনের চলে যাওয়াটা আমি বলতে পারিস ওই যে ঘাটা ছিল, ঘাটা আরো রক্তাক্ত হলো। এবং কারণ ওকে তো বড্ড ছোট থেকে চিনি, এটা আমাকে ভাবায়। এবং বলতে পারিস আমি সেরিব্রাল, আমি রাতের পর রাত জেগে থাকছি, ঘুম আসে না। কেন আসছে না আমি কিন্তু সত্যিই জানি না। মায়ের মৃত্যুর সময় একই জিনিস ঘটেছিল, আমি রাতের পর রাত জেগে থাকতাম। বাবিনের মৃত্যুটাও তাই। মৃত্যু জিনিসটা কি না আমাকে আমার মা বুঝিয়ে দিয়ে গেছে। এই মানুষগুলোকে আর খুঁজে পাওয়া যায় না, তাই আমি খুব সিরিয়াস হয়ে যাই যখন কেউ আমাদের ছেড়ে চলে যায়। এই যে রাহুলদার জন্য আমরা বলছি উই ওয়ান্ট জাস্টিস, এটা রাহুলদার জন্য বলতে হবে, এইটাই ভীষণ কষ্টের। বিশ্বাস করে এখনো না কেউ রিয়েলাইজই করেনি রাহুল আর নেই। আমি সেদিন একটি সিনেমার ডাবিং করতে গেছিলাম, এরাও মানুষ বলে। সেই পুরো শুটিংটাতে রাহুল আর মানে বাবিনারা আমি একসাথে কাজ করেছি। এবং ডাবিং করার পর সেই প্রথম দিন আমি সারা রাত কারণ ওই যে ওর গলা শুনছি, এবং একটা মুহূর্তের রিয়েলাইজেশন যে এই মানুষটা পৃথিবীতে নেই, এই আওয়াজটা কে দেবে, এই বাবিনকে আমি আর দেখতে পাবো না। এই বাবিনের হাত ধরে আমি তিলোত্তমার সঙ্গে হেঁটেছিলাম, তিলোত্তমার জাস্টিসের জন্য। এখন ওর জাস্টিসের জন্য সবাই হাঁটছে। জাস্টিস কি সত্যিই পাওয়া যায়? আমি তোকে প্রশ্ন করছি, জাস্টিস পাওয়া যায়? জানি না, সত্যি উত্তর নেই। আমি শুধু এইটুকু বলতে পারি, ওর আত্মার শান্তি কামনা করছি। আমরা আশা করতে পারি কোন, এর বাইরে আশাটুকুনো বলতে পারিস।
খুব একটা করি না তিলোত্তমার পর থেকে, কারণ জাস্টিসও তিলোত্তমা পাইনি, তাই না? এরকম অনেক তিলোত্তমা আছে, এমন অনেক কিছু অনেকে আছে। দেখ, এই ক্ষেত্রে তো বলবো এটা অ্যাক্সিডেন্ট। আমরা কি আশা করেছিলাম? একজন মানুষ শুধু এগিয়ে এসে বলবে হ্যাঁ, তার তৎপরতা, ওখানে হয়তো অবহেলা হয়েছে, অনেক সময় পারমিশন নেওয়া হয়নি, এর থেকে বেশি তো আমরা কিছু আশা করিনি আর্টিস্ট ফোরাম বা ফেডারেশন। যে নিজের ভুলটা স্বীকার করা, বা একজন মারা গেছে, কর্ণধারদের দেখতেই পেলেন না ওই প্রোডাকশনের। আমরা যারা কেউ ছিলামও না শুটিং এ, সবাই একসাথে একজুট হয়ে দাঁড়ালাম, কিন্তু তারা এলো না। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। মনুষ্যত্ববোধ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? সেটা কি একেবারেই শেষ? তাই মনুষ্যত্ববোধ যে একেবারে চিরতরে বিলীন হয়ে যায়নি বুঝতে পারি, কারণ সেটা আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনের মিটিং দেখে আমি বুঝতে পেরেছি। বাকিটা তো জানি না, সময় বলবে। এই নির্দিষ্ট প্রযোজনা সংস্থার সঙ্গে তুমি দীর্ঘদিন কাজ করেছো, এবং কিছুদিন আগেই তুমি তোমার সোশ্যাল মিডিয়ায় এই সেই রাত্রি যেদিন আমি ডাবিং এর সঙ্গে সিনেমাটা ডাবিং করে বাড়ি ফিরেছিলাম, সারা রাত ঘুমোতে পারিনি আমি। এবং হ্যাঁ, আমি লিখেছিলাম আমি অনেকগুলো টাকা পাই, অনেক টাকা পাই, অনেক অনেক। 3 মাসের একজনের মাইনে মানে সেটা অনেক টাকা হয়। এবং যে সময় টাকাটা আমার মার গেছিল তখন আমার পেটে আমার সন্তান, এবং টাকাটি সত্যি আমার খুব দরকার ছিল। প্রত্যেক মাসে বলতো যে প্রোডাকশনে একটু সমস্যা হয়েছে, পরের মাসে দিয়ে দেবো। এবং প্রত্যেক দিন আমি সেই কথাটা বিশ্বাস করতাম যে ওনারা হয়তো সত্যি সমস্যার মুখোমুখি হয়েছে। আর্টিস্ট ফোরামকেও জানিয়েছিলাম, কিন্তু ক্লোজ ডোর একটা মিটিং হয়, যে মিটিং এর যে ভিকটিম, যার প্রবলেম, যার পেটে বাচ্চা, যে 3 মাস ধরে বাচ্চা পেটে শুটিং করেছে, তাকে ডাকা হলো না। ক্লোজ ডোর মিটিং হলো এবং আমাকে জানিয়ে দেওয়া হলো আমি পয়সা পাবো না। এবং কারা জানিয়ে দিলেন? আর্টিস্ট ফোরাম থেকে আমার কাছে কল এসেছিল এবং বলা হয়েছিল কেস লড়ে নিতে। কেস লড়া তখন সম্ভব ছিল না, কারণ আমার তখন প্রেশার বাড়ছে, এবং অবশ্যই আমি খুব পূর্ণ বয়সে গিয়ে আমি মা হয়েছি, অনেকটা বয়সকালে মা হয়েছি, তো অনেক কমপ্লিকেশনসও ছিল। তখন আমার মা শুধু একটাই কথা বলে, পয়সা না বাচ্চা। আমাকে অবশ্যই আমার কাছে বাচ্চা, মানে আমি সন্তান তো সবার আগে মায়ের কাছে, তাই না? সেই সময় তখন আমাকে ভুলে যেতে হয়। কিন্তু এই ঘাও তো ভোলার নয়, তাই না? ওই টাকাটা আজকে আমার জীবনে থাকলে অনেক কিছু জীবনটা আমার আলাদা হতো। কিন্তু এটা আমার প্রাপ্য টাকা। আমার ফ্যালোপিয়ান টিউবের সার্জারি হওয়ার পরের দিন আমি সেই অবস্থায় গিয়ে, যেখানে আমার চ্যানেল লাগানো রয়েছে, বাজে রক্ত বেরোচ্ছে, আমি ওখানে চেয়ারে বসে শুটিং করেছি, কারণ একদিন ছুটি পাইনি। আমাকে কোনো প্রোডাকশনে কাজ করতে দেওয়া হতো না সেই সময়। আমি উইন্ডোজ এর সাথে হামি বা অন্যান্য সিনেমা শনি রোববার করে শুটিং করেছি, তাতেও তাদের সমস্যা ছিল। আমার কিচ্ছু বলার নেই রে। অহংকার ভালো, ঔদ্ধত্য ভালো নয়। আর তখন না কোনি অন্য কোনি ছিল, ভালনারেবল কোনি ছিল। এখনকার কোনি একটু বদলে গেছে, সময়ের সঙ্গে সঙ্গে পর খেয়ে গেছেও বলা যেতে পারে। কিন্তু একটা জিনিস বুঝে গেছি, ভাই এটা ঠিক নয়, অন্যায়। আমার মতো আরো একটা মেয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় পয়সা তার মার যেতে পারে, কিন্তু এটা আর্টিস্ট ফোরাম এবং আমি জানি না কোন সংস্থার উচিত পাশে দাঁড়ানো। অনেক সময় হতেই পারে সেই মেয়েটি কেস লড়তে পারলো না, কিন্তু সেটা ন্যায্য টাকা পাবে না। এটা কি সঠিক? তোমাকে কি পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল? তুমি সেই তোমার আমাকে পরিষ্কার অরিন্দম গাঙ্গুলি জানিয়ে দেন যে বিবেচনা করে ওনারা সিদ্ধান্তে এসেছেন। নাম করেই বললাম, কারণ অরিন্দম দা ভীষণই ভালো মানুষ এবং আমার কাছে শ্রদ্ধেয়। আমি ওনাকে ভীষণ ভালোবাসি, শ্রদ্ধা করি আমি। এবং আমি চুপ করে গেছিলাম, কারণ আমার যারা বয়োজ্যেষ্ঠ, যারা সিনিয়র, তারা এবং তখনকার যারা মাথায় ছিলেন, তারা একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছেন এবং আমায় কেস লড়তে বলা হয়েছে। আমি লড়তে পারিনি, আমি বলবো আমার জায়গায় অন্য মেয়ে থাকলেও লড়তে পারতো না। তাহলে এইরকম আরো অনেক মেয়ে আছে যাদের কিন্তু, যদি আমি তো চল এত, তখন তো আমি একটা জায়গা তৈরি করে ফেলেছি ইন্ডাস্ট্রিতে, যে নতুন একটি মেয়ে আসবে, তার জীবনে তো এই অবস্থার সম্মুখীন সে হতে পারে। আজকে রাহুলের মৃত্যুটা না আমাকে কি হয়েছে বলতো, নাড়িয়ে দিয়েছে। এবং আমার মনে হয়েছে হয়তো সেই দিন আমার মায়ের কথা শুনে আমি অন্যায় করিনি, কারণ আমার বাচ্চাটা খুব ইম্পর্টেন্ট ছিল রে আমার। কিন্তু তারপরে আমি লড়তে পারিনি, কারণ হাতে পয়সা ছিল না। লড়তে গেলে তো পয়সা চাই হাতে। আর আমরা যারা সিরিয়াল করে খাই, তাদের না ইএমআই দিতে দিতে আর যা টাকা আসে সেগুলো সংসার খরচায় বেরিয়ে যায়, জানিস তো। কিছু জমে না আমাদের, জমলেও সেটা দিয়ে কেস লড়া অন্তত যায় না, এবং সেটা আমাদের প্রোডাকশন হাউসটা খুব ভালো করে জানে। সেই সময় প্রতিবাদ করতে পারোনি কোনিদি, তার আরো অনেকগুলো কারণ থাকে। কারণ তুমি মা হতে চলেছো এবং নিজের ক্যারিয়ারের কথা, কোথাও কি সেই কথাটা ভেবে? সব থেকে বড় কথা, ওরা ইম্পাতে চিঠি পাঠিয়ে আমাকে ব্ল্যাক লিস্টেড করতে চেয়েছিল। মানে আমার এত মনে হয় এত বোকা, আমি তো তখন এমনিই কাজ করতে পারতাম না। আমি তারপর তো এমনি প্রায় বছরের পর বছর কাজ করি, কোনো আইডিয়া নেই রে আমার।
এবং সব থেকে বড় কথা, তার যে কর্ণধার তাকে কিন্তু আমি যথেষ্ট এখনো শ্রদ্ধা করি তার লেখনীর জন্য। এটা আমার দুঃখের জায়গা। কোনো কারণ ছাড়া তুমি ব্ল্যাকলিস্টেড? ওই আমি জানি না, আমি তো আমার বাচ্চা পেটে আসার 1 মাসের মাথায় চিঠি সমাধি। আচ্ছা, এগুলো না আমি কবর খুঁড়ছি জানিস তো, মানে এগুলো সব চাপা দেওয়া হয়ে গেছে আমার মানে স্মৃতিতে। এবং সত্যি বলছি, ওই 11 লক্ষ টাকা, সরি আমি না টাকাটা অঙ্ক বলে ফেললাম, আমি ওদের দান করেছি, কিন্তু ওই যে হাইগুলো বেরিয়েছে না, ওগুলো থেকে তাদের নিষ্কৃতি নেই রে। এরকম হাই অনেকের লেগেছে, কারণ অন্যায় তো শুধু আমার প্রতি হয়েছে বলে আমি বিশ্বাস করি না। যদি আমার প্রতি অন্যায় হয়ে থাকে, এরকম হাজারটা আর্টিস্ট যাদের প্রতি ওরা অন্যায় করে চলেছে। রাহুলের ক্ষেত্রটাই তো আমি মানিয়ে নিতে পারছি না। আমি সরব হতাম না, কোনোদিনও হতাম না। আমি তো সেদিনও গিয়ে একটা অ্যাওয়ার্ডে ওনার পাশে বসেছি, কারণ আমি ওনাকে সত্যিই শ্রদ্ধা করি লেখার জায়গা থেকে। বাকি জায়গা থেকে, মনুষ্যত্বের জায়গা থেকে না, ওই প্রোডাকশন হাউসকে আমি সম্মান করি না। যিনি উইমেন কমিশনের হেড হয়ে অন্তঃসত্ত্বা মহিলা 3 মাসের টাকা মারতে পারে, তাকে আমি মানুষ বলেই মনে করি না। আর আমি গলা বাজিয়ে সে কথাটা বলতে পারি। দেখ, আমি বলতে চাইনি কোনো কথা, বাট এতটাই রাহুলের ক্ষোভটা ভেতরে চাপা পড়ে রয়েছে না, আমার কিচ্ছু দরকার ছিল না, শুধু বলতেন যে ভুল হয়ে গেছে। এমনি অ্যাক্সিডেন্ট, সবাই আমরা জানি অ্যাক্সিডেন্টই হয়। আচ্ছা কোনিদি, এই যে বিষয়টা, যে এই যে টাকার অঙ্কটা, রিসেন্টলি আমরা দেখেছি যে আর্টিস্ট ফোরাম থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে বকেয়া টাকা দিয়ে দেওয়ার জন্য। তুমি এটাতে আশাবাদী যে সেই দিন তুমি যে টাকাটা পাওনি, আজ এই অভিনেত্রীগুলো টাকাটা পাবে? সেদিন আমি টাকা পাইনি, এই অভিনেত্রীর জন্য টাকা বেরোবে? আমরা যদি একটু বুদ্ধিমান হই, এরা হলো চালাক, ধূর্ত, এরা কোনো না কোনো ক্লজ বার করবে। বাট বিশ্বাস কর, আমার পুরো পেপারস রেডি ছিল, এখনো আছে। আমি মোবাইলটা বিক্রি করিনি, উনি যা যা আমায় লিখে পাঠিয়েছিলেন। আমি চাইলে এখনো দাঁড়াতে পারি, কিন্তু আমি না চাই না ওনাদের সান্নিধ্যে যেতে, কারণ আমি ওনাদেরকে দূরে রাখতে চাই। যেমন কালো ছায়া হয়, কালো ছায়ার থেকে জীবনে দূরে থাকতে চাই, আমি ওদের থেকে দূরে থাকতে চাই। আমি কিন্তু কারোর নাম নিলাম না। ভগবান ওনাদের সদ্বুদ্ধি দিক, মনুষ্যত্ব দিক, এর বাইরে আমার কোনো কিছু কাম্য নয়। আচ্ছা, টলিউডে নতুন এসওপি তৈরি হচ্ছে, এই যে আর্টিস্ট এবং কলাকুশলী যারা রয়েছেন, টেকনিশিয়ানরা রয়েছেন, তাদের প্রত্যেকের নিরাপত্তার জন্য এই এসওপি মানে কতটা কার্যকারী হতে পারে? হওয়া উচিত ছিল। আমি যে ফিল্ম করতে গেছিলাম বম্বেতে 2001 সালে, আমার চুল পুরো পুড়ে গেছিল। কিন্তু সেই সময় রূপা গাঙ্গুলি তখন সেক্রেটারি ছিল, উনি যদি পাশে না থাকতেন, সেই সিনেমা কিন্তু আমার কমপ্লিট করা হতো না। তাই আমি কৃতজ্ঞতার কাছে। এবং তারপরের ক্ষেত্রে বলবো, ভাস্কর লিখেছে একটি ঘটনার কথা, আমি ডুবতে ডুবতে বেঁচে যাই। হ্যাঁ, কারণ সেখানে কোনো সেফটি প্রোটোকল ছিল না। এরকম হাজারটা আর্টিস্টের প্রত্যেক মুহূর্তে হয়। এইরকম এসওপি তৈরি করার আমাদের অনেক আগে দরকার ছিল, যেমন বম্বে ইন্ডাস্ট্রি বা চেন্নাই ইন্ডাস্ট্রিতে রয়েছে। এগুলো আমাদের সত্যিই খুব দরকার। রাহুলদার এই মানে আকস্মিক মৃত্যু না ঘটলে বোধহয় এতটাও তৎপরতা হতো না, বা এতটাও সরব হতাম না। দেখ, রাহুল না, আমি যে পুচকে রাহুলকে চিনতাম, বাবিনকে চিনতাম, রাহুল না একদম মানে একটা অন্য মানুষে পরিণত। যেমন শিক্ষা, তেমন জ্ঞান। এই মানুষটাকে লস হওয়া আমার, শোন, আমাকে কেন কাঁপিয়েছে বলতো? কাঁপিয়েছে আমার সহজ আর প্রিয়াঙ্কা। কারণ যখন আমি সহজের মুখটা দেখেছি না, অনেকে অনেক উল্টোপাল্টা কথা লিখছে তো কমেন্টে, ওরা এখনো রিয়েলাইজই করেনি কি হয়েছে, বিশ্বাস কর। কারণ আমি যেমন মায়ের মৃত্যু 6 মাস বাদে বুঝেছি, ওই বুঝতে না একটু সময় লাগে, মানুষ নেই। যখন প্রিয়াঙ্কার দিকে তাকাচ্ছি না, আমি মানিয়ে নিতে পারছি না, কারণ আমারও কি সন্তান আছে, আমার স্বামী আছে, এবং আমরা দেখ কাল কি হবে আমরা জানি না, কিন্তু ভয় তো লাগে, তাই না? এটাই তোমাকে জিজ্ঞেস করছিলাম যে একটা মেয়ে রয়েছে তোমার, সে সদ্য মানে খুব ছোট, কতটা ভয় থাকো প্রতি রাতে, কতটা ভয় থাকো? এটা আমাকে জিজ্ঞেস করিস না। সেরিব্রাল হওয়ার অনেক চাপ আছে জীবনে, অনেক চাপ আছে জীবনে সেরিব্রাল হওয়ার। এবং কিয়া হওয়ার পর থেকেই তো যুদ্ধ চলছে, প্যান্ডেমিক শুরু হয়েছে। আমার একটা সার্জারি হয়েছে স্পাইনে, আই লস মাই ভয়েস ফর 6 মান্থস। কিয়ার একটা ওপেন হার্ট সার্জারি হয়েছে। আমার মা চলে গেছে। তো মানে আমি মুখ টুকরে পড়েছি আর উঠে দাঁড়িয়েছি, মুখ টুকরে পড়েছি আর উঠে দাঁড়িয়েছি। তো এটা আমাকে জিজ্ঞেস করিস না রে, লড়ে যাচ্ছি। কোনোদিন কিয়া যদি কোনোদিন অভিনয় করতে চায়, তুমি সম্মতি দেবে? আমি জানি না কি করবে, বা যা করবে আমার সমর্থন পাবে। মনুষ্যত্বটুকু যেন না হারায়, তাই আমরা মানতে পারে না, যেন মনুষ্যত্ব। এবং এবার বুঝতে পারছিস আমার মেয়ের নাম মানতে পারে না কেন রেখেছি? কারণ তখন আমি আমার এই যে টাকাটা হারিয়েছিলাম, মনুষ্যত্বের অবক্ষয় হচ্ছে বলে আমার মেয়ের নাম আজকে আনতে পারে না।
যাতে আমার মেয়ের মধ্যে মনুষ্যত্ব বোধটুকু থাকে, আর আমার কিচ্ছু কাম্য নয়। বদল ঘটবে? শেষ। ঘটবে না? এখন আমরা সবাই নিজের পকেটটা আগে বুঝি, বুঝলি, আর মাথায় হাতটা বুঝি, আর কতটা পকেটে ঢুকলো সেটা বুঝি। আর দুর্নীতি এত পরিমাণে বেড়ে গেছে না, তুই আমেরিকা থেকে, ভারতবর্ষ থেকে সব জায়গায় দেখে নে, সব জায়গায় দুর্নীতির জয়। পজিটিভ আছে বলে পৃথিবীটা ঘুরছে এখনো। থ্যাংক ইউ কনিদি। এবং যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, নববর্ষ, শুভ নববর্ষ, এর মধ্যেও ভালো করে বেঁচে থাকতে হবে, আনন্দে বেঁচে থাকতে হবে, মুহূর্তগুলোকে এনজয় করতে হবে, ভুলে গেলে চলবে না। জীবন চলছে, পৃথিবীটা ঘুরছে, নিঃশ্বাস নিচ্ছি, সব থেকে বড় কথা। একদম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট